হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্ররা, তোমাদের অনেকগুলো কমেন্ট আর রিকোয়েস্টের জন্য তোমাদের একাদশ শ্রেণী বা ক্লাস 11-এর ফিজিক্সের পদার্থবিদ্যার চ্যাপ্টারটা শুরু করছি। তার প্রথম যে চ্যাপ্টার শুরু করো পদার্থবিদ্যা, সেটা হচ্ছে ভেক্টর। কারণ তোমরা কমেন্ট করে ভেক্টর উপরে ক্লাস করাতে, তো আজ এই ক্লাসটা অবশ্যই তোমরা দেখবে। যারা বেসকে 11 আছে পড়ছো, আর যারা নেই তারা তাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করবে, বলে দেবে যে ক্লাস 11-এর ফিজিক্সের ক্লাস হবে। তো চ্যাপ্টারটা আজ ভালো করে দেখবে যে কেমন কি ক্লাস হচ্ছে, সেই হিসাবে তোমরা কমেন্ট করবে। ওকে, তো শুরু করা যাক। তো প্রিয় ছাত্ররা, ভেক্টরের সম্পর্কে ডিটেলসে যাওয়ার আগে এর বেসিক কনসেপ্টটা আমাদের আগে জানতে হবে। ওকে, তাহলে বেসিক কনসেপ্ট কি? বেসিক আমরা ক্লাস 9-এ এগুলো পড়েছিলাম। সাধারণত একটা সংজ্ঞা আকারে পড়েছিলাম যে রাশিকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় বা দুই ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে কি ভেক্টর রাশি। কি বলি? স্কেলার কোয়ান্টিটি, আর একটা হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি, তাই না? তাহলে রাশি হচ্ছে দুই প্রকার, একটা স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে? যে সমস্ত রাশির মান আছে কিন্তু কোনো অভিমুখ বা ডাইরেকশন নেই, দিক নেই, সেই সমস্ত রাশিকে বলা হয় স্কেলার রাশি। আর যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুটোই আছে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে একটা জিনিস আমরা ভালো করে লক্ষ্য করি যে স্কেলার বলতে তাহলে কি বোঝায়? স্কেলার মানে হচ্ছে অনলি ম্যাগনিটিউড বা শুধু মান, বা বলতে পারি ম্যাগনিটিউড বা শুধু মান আছে। ওকে, সেখানে তার ক্ষেত্রে ভেক্টরের ক্ষেত্রে কি বুঝি? ভেক্টরের ক্ষেত্রে আমরা কি জানি? মানও আছে, মান তো আছে, সঙ্গে কি আছে? সঙ্গে আছে কি ডাইরেকশনও আছে, ডাইরেকশন। ওকে, বা অভিমুখ। তাহলে যে সমস্ত রাশির আমরা এমনি ম্যাথামেটিক্যাল মানে নর্মালি যদি কনসেপচুয়ালি বুঝতেছি কি, তো স্কেলার বলতে বোঝায় যে কোনো রাশি যার মান আছে শুধু, যেমন আয়তন। ওকে, তার শুধু মান আছে, তাহলে সেটা হচ্ছে কি স্কেলার রাশি বা ম্যাগনিটিউড বা স্কেলার রাশি, যার মান আছে। আর যার মান এবং অভিমুখ দুটোই আছে, যেমন কি বলতে পারি যে সরণ বা বেগ। তাহলে আমি এখান থেকে 2 কিলোমিটার উত্তর দিকে গেলাম, তার মানে যে 2 কিলোমিটার গেলাম, এটা হচ্ছে মান পেলাম একটা। আর কোন দিকে গেলাম ডাইরেকশানও বলে দিলাম যে উত্তর দিকে, তাহলে এটা ভেক্টর দিকও হয়ে গেল। তাহলে মান এবং অভিমুখ দুটো যার মধ্যে আছে সেটা হচ্ছে ভেক্টর, আর যার মধ্যে মান আছে শুধু কোনো অভিমুখ নেই সেটা হচ্ছে স্কেলার। ভেক্টরগুলোকে সাধারণত এরকম চিহ্নিত করা হয় অ্যারোহেড দ্বারা, ABC এরকম চিহ্ন, মাথায় একটা অ্যারো চিহ্ন দিয়ে দেবে। আর স্কেলার সাধারণত করা হয় নর্মাল ABC, তার মানে অ্যারো বাদে হচ্ছে স্কেলার আর অ্যারো নিয়ে হচ্ছে ভেক্টর। কিন্তু তুমি একটু যদি বোঝার জন্য যে ভাবো যে এইটা হচ্ছে স্কেলার আর এটা হচ্ছে অভিমুখ, তা স্কেলার আর অভিমুখ মিলে এটা হচ্ছে মান, এটা হচ্ছে অভিমুখ, মান অভিমুখ মিলেই ভেক্টর হবে। তার মানে অবশ্যই অ্যারোহেড আমাকে দিতে হবে, অ্যারোহেড দিলে তাহলে এটা ভেক্টর হয়ে গেল। উইদাউট অ্যারোহেড বা নর্মাল হচ্ছে স্কেলার। কোনো বইয়ে তোমরা যে ইংলিশ রাইটারের বই করো সেখানে দেখবে ভেক্টরগুলোকে বোল্ড আকার দেওয়া হয়, বোল্ড মানে খুব ডিপ করা হয় সেই আকার লেখা, সেটাকেও ভেক্টর বলা হয়। না নর্মালি এমনি তোমরা যদি ছায়া বা মদের দাসখান বা সাঁতরা বইগুলো পড়ো, ওখানে নর্মালি অ্যারোহেড দিয়ে দেওয়া আছে, কোনো সমস্যা হবে না। তার মানে নর্মাল হচ্ছে স্কেলার আর তারপর হচ্ছে দিক দিয়ে হচ্ছে ভেক্টর। তাহলে এই হচ্ছে স্কেলার ভেক্টর। তা স্কেলার ভেক্টরের মধ্যে রিলেশন কি আছে সেইটা আমাদের একটু নজর রাখতে হবে। স্কেলার আর ভেক্টরের মধ্যে কি, এদের মধ্যে কি মিল আছে আর কি অমিল আছে। স্কেলারে দেখে নাও, স্কেলার শুধু অনলি ম্যাগনিটিউড মানে মানটাকে আমরা স্কেলার বুঝি, কোনো বস্তুর মান আছে মানে সেটা হচ্ছে স্কেলার। আর যখনই মানের সঙ্গে ডাইরেকশান দিয়ে দেবো, একটা অভিমুখ দিয়ে দেবো, সেটা হচ্ছে ভেক্টর হয়ে যাবে। তার মানে আমি যদি বলি যে ভেক্টর আরো মানে চিহ্ন কি হলো ম্যাগনিটিউড, তাহলে ম্যাগনিটিউড যে বলতে পারি স্কেলার প্লাস ডাইরেকশন বা অভিমুখ। ব্যাপারটা ভালো করে বুঝে নাও কি বলতে চাইছি। তার মানে ভেক্টর ইকুয়াল টু স্কেলার প্লাস ডাইরেকশন। তার মানে দেখো ভেক্টর এখানে ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশন,
তার ম্যাগনিটিউড মানে আবার স্কেলার, তার ভেক্টরের মধ্যেই স্কেলার লুকিয়ে আছে, তার মানে ভেক্টরের মধ্যেই স্কেলার লুকিয়ে আছে। তার মানে এই ভেক্টর থেকে যদি ডাইরেকশনটাকে উড়িয়ে দিই, তুলে দিই, তাহলে কী পাবো? শুধু মান, তখন সেটা কিস হয়ে যাবে? স্কেলার হয়ে যাবে। আবার এই মানের সঙ্গে যদি ডাইরেকশন অ্যাড করে দিই, তাহলে সেটা কী হয়ে যাবে? ভেক্টর হয়ে যাবে। তখন স্কেলার আর ভেক্টর মানে ডিফারেন্সে শুধু অভিমুখ বা দিকের ব্যাপার আছে, বাদ বাকি সবই এক। তার মানে যদি ভেক্টর স্কেলার সঙ্গে অভিমুখ দিয়ে দিই, তখন সেটা ভেক্টর হয়ে যাবে। স্কেলার সঙ্গে অভিমুখ তুলে দিলে, তা ভেক্টরের সঙ্গে অভিমুখ তুলে দিলে তখন সেটা স্কেলার হয়ে যাবে। ওকে, তাহলে এইটা হচ্ছে ইজিলি তোমরা খাতায় অবশ্যই লিখবে, যেইভাবে পড়াচ্ছি খাতায় ওইভাবে নোট ডাউন করবে, নোট আকারে তৈরি করবে, ওটাই পড়বে, পরীক্ষা দেখবে, ওখান থেকে তুমি অনেক কমন পেয়ে যাবে। তোমাদের যে প্রশ্নবিচিত্রা আসবে সেখান থেকে তুমি আশা করি সব কমন পেয়ে যাবে ওখান থেকে। তাহলে কি বললাম? ভেক্টর মানে হচ্ছে কি? স্কেলার প্লাস ডাইরেকশন, স্কেলার সঙ্গে ডাইরেকশন স্কেলার সঙ্গে যদি অভিমুখ দিয়ে দিই তখন সেটা ভেক্টর হয়ে যাবে, আবার ভেক্টরের সঙ্গে যদি অভিমুখ তুলে দিই তাহলে সেটা স্কেলার হয়ে যাবে। ওকে, তাহলে ম্যাথামেটিক্যালি যদি আমি দেখাই, তাহলে এটা কীভাবে দেখাবো তোমাদের? ম্যাথামেটিক্যালি দেখাতে গেলে কী করতে পারবে? যদি নর্মাল এ হচ্ছে স্কেলার আর এ অ্যারোহেড হচ্ছে ভেক্টর আর এন ক্যাপ হচ্ছে অভিমুখ, তাহলে এদের মধ্যে রিলেশন কি হবে? এই তিনটের মধ্যে এ ভেক্টর ইকুয়াল টু এ ইন্টু এন ক্যাপ। এইটা যে ম্যাথামেটিক্যাল প্রমাণ, এটা যে ম্যাথামেটিক্যাল ফর্মুলা, যে ভেক্টর, কোনো ভেক্টর ইকুয়াল টু ওই ভেক্টরের মান, যে ভেক্টর আছে তাতে ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশন নিয়ে আছে, তাহলে তার মান ইন্টু ডাইরেকশন, এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ব্যাপার আছে। তো এইটা মান কি করে নির্ণয় করতে হয়, ডাইরেকশন কি করে নির্ণয় করতে হয়, সব তোমাদের শেখাবো স্টেপ বাই স্টেপ, এমনভাবে শেখাবো তোমাদের বই পড়তে লাগবে না, ক্লাসের মধ্যেই তোমাদের অর্ধেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, আমি বলছি তোমাদের। ওকে, তা সেই হিসাবে তোমার ক্লাসগুলো সিনসিয়ারভাবে শোনো। তাহলে এ ভেক্টর মানে হচ্ছে কি? এ ইন্টু এন ক্যাপ, তার মানে ভেক্টর ইকুয়াল টু স্কেলার ইন্টু ডাইরেকশন। তাহলে আমি যদি এইটা হচ্ছে যে কনসেপচুয়ালি প্লাস দিই, প্লাস অ্যাকচুয়ালি নয়, আমি এটা বোঝানোর জন্য দিয়েছিলাম, কিন্তু এখানে যদি বলি ভেক্টর, যে কোনো ভেক্টর দিতে পারে, ভেক্টর ইকুয়াল টু ম্যাগনিটিউড ইন্টু ডাইরেকশন। ওকে, ডাইরেকশন। তাহলে এই ফর্মুলাটা মনে রাখবে তোমরা, তাহলে তোমাদের ইজি হয়ে যায়, স্টেপ বাই স্টেপ তোমরা এগুলো মনে রাখবে। তাহলে এইটা হচ্ছে ভেক্টর সম্পর্কে মেন কনসেপ্ট। তার মানে আমি তোমাদের একটা দুই বন্ধুর গল্প বলতে পারি। দুজন স্টুডেন্ট আছে, তোমার অ্যাকচুয়ালি নর্মাল স্কুলে এরকমই হয়, দেখবে দুরকম আমরা ছেলে বা মেয়ে ছাত্রছাত্রী দেখতে পাই, যে কোনো স্টুডেন্ট আছে দুজনেই পড়াশোনা করে, কিন্তু একজন পড়াশোনা করে তার নিজস্ব এম নিয়ে, সে ভাবে যে পরবর্তীকালে আমাকে মেডিকেলের নিট পাস করতে হবে, কি AIEEE পাস করে কেউ আরও পাইলট হবে। তো তার একটা ডাইরেকশন বা সে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, এবং সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার জন্য সে কিন্তু স্টাডি করতে থাকে, এবং সে নিজেই বুঝতে পারে যে আমাকে কতটুকু স্টাডি করতে হবে, কোন বইগুলো পড়তে তাকে বলে দেয় না, আলাদা কোনো ফোর্স অ্যাপ্লাই হয় না তার উপর, সে নিজে থেকে বুঝতে পারে, কারণ আমাকে সেই টার্গেটে পৌঁছতে হবে, সেই জন্য আমাকে এই ওয়ার্কগুলো বা এই কাজগুলো করতে হবে। অটোমেটিকলি সে নিজে থেকেই বুঝতে পারে, সেগুলো করতে থাকে। তো এটা হচ্ছে কি? এ হচ্ছে ভেক্টর। তার মানে সে একটা পড়াশোনা করছে বা সে একটা মান একটা পাচ্ছে, আর তার অভিমুখ কি, ডাইরেকশন কি আছে, হয় তাকে নিট পাস করতে হবে, নাহলে AIEEE পাস করতে হবে, নাহলে কোনো বিষয়ে অনার্স নেবে, এই উদ্দেশ্যে কাজ হচ্ছে। আবার দেখবে আর একটা বন্ধু তোমার পাশেই আছে, বন্ধু দেখবে সে জানে না তার বাবা তাকে পড়াচ্ছে, সে পড়ছে, তার বাবা বই কিনে দিচ্ছে, এই বই ভালো ওই বই খারাপ, সেই হিসাবে সে টিউশনে যাচ্ছে, টিউশন বলছে হ্যাঁ এই বই ভালো ওই বই খারাপ, সে পড়ছে, সে আদেও জানে না যে ফিউচারে সে কী করবে। হচ্ছে বাবা পড়াচ্ছে, পড়ছি, নাম্বার একটা পড়া হয়ে পড়ছে, সে একটা পড়ছে, তো তার একটা ম্যাগনিটিউড বা মান আছে, কিন্তু সে পরবর্তীকালে কী হবে সে নিজেও জানে না, যে বাবা যা বলবে করবে, বা যা হবে যা হবে দেখা যাবে। এই সমস্ত স্টুডেন্ট হচ্ছে যার লাইফে কোনো এম নেই, উদ্দেশ্য নেই, তার ফলে কি এর মানটা বা পড়াশোনার গতিটা সেইভাবে এগোবে না। তো হচ্ছে স্কেলার। সো উইদাউট ডাইরেকশান, উইদাউট এম কোনো ব্যক্তি হচ্ছে সেটা হচ্ছে স্কেলার, আর উইথ এম বা কোনো ডাইরেকশান নিয়ে সে কাজ করে সেটা হচ্ছে ভেক্টর। তো তুমি ক্লাসের মধ্যে দেখবে ম্যাক্সিমাম হচ্ছে কি স্কেলার, কোনো হয়তো মুখে বলে আমি ডাক্তার হবো, আমি নিট হবো, কিন্তু দেখবে পরীক্ষা শেষে সেই হয়তো কোনো বিষয়ে অনার্স নিয়ে পড়ছে, মানে যে নিট নেওয়ার জন্য পাগলাও বলে, অথচ তার কাজের মধ্যে নেই, সে হয়তো মিথ্যাবাদী। সে কাজটা দেখাতে হবে যে হ্যাঁ রাত দিন পড়ছে, বা একটা পড়াশোনা রাত দিন পড়া বলতে সে সেই ব্যাপারে চিন্তিত, সেই বিষয়ে কাজ করে।
সে বলছে আমি নিট পাস করবে এ করবো, অথচ সে কি করছে নর্মাল হেলাধেলা দিন কাটাচ্ছে। তো মুখে বললো, অ্যাকচুয়ালি ও দেখবে কোনো বিষয়ে অনার্স নেবে, নাহলে নিট যার ইচ্ছা হয়তো সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে। এরকম অনেক স্টুডেন্ট আমি দেখেছি, পড়িয়েছি, এদের জানি। তো এরকম করলে তারা হচ্ছে কিন্তু স্কেলারের পর্যায়ে পড়বে। আর যারা এমনি কাজ করবে, তারা নিজের সব কিছু লাগিয়ে দিয়ে পড়াশোনা করবে, তারা অবশ্যই দেখবে মানে লাইফে সফল হবে। আর এরাই হচ্ছে ভেক্টর। ওকে, তো এটা হচ্ছে স্কেলার আর ভেক্টর সম্পর্কে বেসিক কনসেপ্ট। তো এবার তোমাদের এর সম্পর্কে কিছু একটা এক্সাম্পল, ভেক্টরের কিছু এক্সাম্পল দেবো, যে এক্সাম্পলগুলো আমাদের একটু জানতে হবে। ওকে, তাহলে এটা অতটা ইম্পর্টেন্ট না, তবু জানার জন্য খুবই ইম্পর্টেন্ট, জানা দরকার আমাদের। প্রথম হচ্ছে এক্সাম্পল কি, এক্সাম্পল প্রথমটা কি হচ্ছে, প্রথম হচ্ছে কি ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর, একে বলা হয় সমান ভেক্টর। সমান ভেক্টর, সমান ভেক্টরটা কি আছে, যদি দুটি ভেক্টরের মান আর অভিমুখ একই দিকে বওয়া হয়। দুটি ভেক্টর আছে, মান আর অভিমুখ একই দিকে আছে, মানে একই দিকে দুজন যাচ্ছে, গতিশীল, ডাইরেকশন এক এবং ম্যাগনিটিউডও এক। তার মানে এ ইকুয়াল টু বি, আবার এদের ডাইরেকশনও সেম দিকে। তাহলে এই সমস্ত ভেক্টরগুলোকে, শুধু দুটো নয়, তিনটে চারটে যা হতে পারে, কিন্তু ডাইরেকশন আর মান একই হতে হবে। তাহলে কি বলবো এটা, যে সমস্ত ভেক্টরের মান এবং অভিমুখ একই দিকে বরাবর বা একই, তাদের বলা হয় ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। ওকে, নেক্সট পয়েন্ট কি আছে, 2 নম্বর হচ্ছে অপোজিট ভেক্টর। অপোজিট ভেক্টর, অপোজিট ভেক্টর কি, যে সমস্ত ভেক্টরের মান এক কিন্তু অভিমুখ উল্টো দিকে, এটা এ হলে এটা মাইনাস এ, মানে অপোজিট ডাইরেকশন। তার মানে যে সমস্ত ভেক্টরের মান এক কিন্তু অভিমুখ আলাদা, সেই সমস্ত ভেক্টরকে বলা হয় অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর। একে বলা বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর। ওকে, নেক্সট কি আছে, 3 নম্বর বলতে পারি কি কোপ্লেনার বা প্রথম কোলিনিয়ার, কোলিনিয়ার ভেক্টর বা একরেখীয়, একরেখীয় ভেক্টর। ওকে, কোলিনিয়ার বা একরেখীয় ভেক্টর, সেটা কি, ধরো এই ভেক্টর আছে, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর। তার মানে এখানে দেখে নাও যে দুটো যে ভেক্টর, চারটে যে ভেক্টর আছে, সেটা দেখে নাও, এ ভেক্টর আছে এই অভিমুখ, বি ভেক্টর আছে অপোজিট, সি ভেক্টর অপোজিট, আবার ডি ভেক্টর আছে ওই অভিমুখ। মানে এ আর ডি একই অভিমুখে আছে, আর বি আর সি অপোজিট অভিমুখে আছে, ডাইরেকশন আছে। কিন্তু দেখে নাও এদের মধ্যে কমনটা কি আছে, তারা এই চারটে ভেক্টরই একটা লাইনের মধ্যে আছে। তা যে সমস্ত ভেক্টর একই রেখার মধ্যে বা একই লাইনের মধ্যে অবস্থিত হবে, হতে পারে অপোজিট ডাইরেকশন, হতে পারে ইকুয়াল ডাইরেকশন, তাতে কোনো যায় আসে না, কিন্তু কন্ডিশন কি, একটা রেখার মধ্যে যদি ভেক্টরগুলো অবস্থিত থাকে, তাহলে সেই সমস্ত ভেক্টরগুলো বলা হয় কি এক রেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। ওকে, তো নেক্সট আবার কি আছে, নেক্সট আছে কি হচ্ছে কোপ্লেনার। কোপ্লেনার, কোপ্লেনার বা একতলীয় বা একতলীয় ভেক্টর বা সমতলীয় ভেক্টর। ওকে, সেইটা কি, ধরলাম একটা আয়তাকার একটা তল ধরলাম, সেখানে এরকম ভেক্টর আছে। ওকে, তো এই ভেক্টর ডাইরেকশন হচ্ছে এদিক বরাবর, এদিকে এইদিক বরাবর, এর এইদিক বরাবর, এর এইদিক বরাবর, এর এইদিক বরাবর। তো এ বি সি ডি ই, তার মানে এখান থেকে দেখলাম কি যে 5টা ভেক্টর আছে, এই 5টা ভেক্টর ডাইরেকশন বিভিন্ন দিকে, কিন্তু এদের এ কি আছে, কমন কি আছে, এটা এ বি সি ডি। এই এ বি সি ডি আয়তকারের তলের মধ্যে অবস্থিত। যে সমস্ত ভেক্টরগুলি একই তলের মধ্যে অবস্থিত আছে, ডাইরেকশন যে কোনো দিকে হতে পারে। ওকে, ডাইরেকশন যে কোনো দিকে হতে পারে, কিন্তু কন্ডিশন কি হতে হবে, একটা তলের মধ্যে থাকে। তাহলে একটা তলের মধ্যে যে সমস্ত ভেক্টর থাকে, তাদের বলা হয় কি একতলীয় ভেক্টর বা কোপ্লেনার ভেক্টর। ওকে, নেক্সটটা কি আছে, নেক্সট আছে কি ইউনিট ভেক্টর। এইটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর বা একক ভেক্টর।
একক ভেক্টর। ওকে, ইউনিট ভেক্টর বা একক ভেক্টর কি? যে সমস্ত ভেক্টরের মান বা ম্যাগনিটিউড এক, যেটা মান আমরা আলোচনা করেছিলাম, যে সমস্ত ভেক্টরের মান বা ম্যাগনিটিউড এক, সেই সমস্ত ভেক্টরকে বলা হয় ইউনিট ভেক্টর। ধরলাম এ একটা ভেক্টর, যদি এর মান নিয়ে নিই, মড নেওয়া মানে হচ্ছে মান নেওয়া, এর মান যদি এক হয়ে যায়, আর মান কীভাবে নির্ণয় করে সেটা অবশ্যই তোমার শেখাবো আমি। তো যে সমস্ত ভেক্টরের মান বা মড মান নিলে এক হয়ে যায়, সেই সমস্ত ভেক্টরকে বলা হয় ইউনিট ভেক্টর। তার মানে যে কোনো ভেক্টরের যখনই মান এক হয়ে যাবে সেইটাই হবে আমার ইউনিট ভেক্টর। ওকে, তাহলে ইউনিট ভেক্টর কি? যে সমস্ত ভেক্টরের মান এক, সেই সমস্ত ভেক্টরকে বলা হয় ইউনিট ভেক্টর। লাস্ট যেটা আলোচনা করবো, এটাও ইম্পর্টেন্ট আছে, মনে রাখবে, সেটা হচ্ছে নাল ভেক্টর। নাল ভেক্টর, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর, বা একে বলা হয় অকার্যকর ভেক্টর, অকার্যকর ভেক্টর। ওকে, তো নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টরটা কি? তাহলে যে সমস্ত ভেক্টরের মান শূন্য কিন্তু অভিমুখ আছে, সেই সমস্ত ভেক্টরকে বলা হয় নাল ভেক্টর বা অকার্যকর ভেক্টর। মানে কোন একটা ভেক্টরের এই মান নির্ণয় করলাম, সেই মানটা শূন্য আসলো, তাহলে সেই সমস্ত ভেক্টরকে বলা হয় নাল ভেক্টর। কোশ্চেন হতে পারে যে তাহলে এটা কি করে হচ্ছে? তার মানে আমরা দেখি সরন্ত ভেক্টর, সরণের দিকও আছে, মানও আছে, কিন্তু একটা বৃত্তাকার পথে কোনো বস্তু যেখান থেকে যাত্রা শুরু করে সেখানে যদি ফিরে আসে, তাহলে টোটাল সরণ কত হয়ে যায়? শূন্য। কিন্তু সরন্ত ভেক্টর তাহলে অভিমুখ আছে, তাহলে শূন্য হতে পারে। তাহলে কোনো ভেক্টরের যদি মান শূন্য হয়ে যায় কিন্তু অভিমুখ থাকবে, মান শূন্য হবে কিন্তু অভিমুখ থাকবে, সেই সমস্ত ভেক্টরকে বলা হয় কি? শূন্য ভেক্টর। ওকে, এইগুলো ছিল হচ্ছে ভেক্টর সম্পর্কে বেসিক কনসেপ্ট আর বেসিক সংজ্ঞাগুলো। নেক্সট তোমাদের যেটা আলোচনা হবে সেটা হচ্ছে কি? যে ভেক্টরের যোগ বিয়োগের নীতি। তো প্রিয় ছাত্ররা, তোমার সাথে নেক্সট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি? ভেক্টর অ্যাডিশন বা ভেক্টরের যোগ, ভেক্টর যোগ আর বিয়োগের নিয়ম। ওকে, তা ভেক্টরের যোগটা তোমার ভেক্টর যোগ নর্মাল যোগের মতো হয় না। ওকে, তাহলে ভেক্টরের স্পেশাল একটা যোগ আছে, সেই যোগটা কি করে করবো সেই নিয়ম তোমরা দেখাবো। তো ভেক্টর যোগের ক্ষেত্রে তিনটে সূত্র আছে, ভেক্টর যোগের ক্ষেত্রে তিনটে সূত্র আছে। একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র, আর একটা হচ্ছে কি? সামান্তরিক সূত্র, সামান্তরিকের সূত্র, আর 3 নম্বর হচ্ছে কি? বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র। তো এই সূত্রগুলো তোমাদের এমনভাবে বুঝিয়ে দেবো তোমাদের বই পড়তে লাগবে না। একটা সূত্র বোঝাবো, দুটো সূত্র ফ্রি, একটা সূত্র সঙ্গে দুটো সূত্র ফ্রি। মানে এই সূত্রটা বুঝতে পারলে এইগুলো অটোমেটিকলি হয়ে যাবে। এটা এমন এতই ইজি, কিন্তু অনেকজন ভেক্টরকে বিশাল ভয় করে, কিন্তু ভেক্টর তুমি চ্যাপ্টারটা স্টেপ বাই স্টেপ যদি সময় নিয়ে বোঝো আর সেটা এখন টিচারের কাছে বুঝে যাও, ভেক্টর সব থেকে সোজা লাগবে, তোমার কোনো কঠিন লাগবে না। ওকে, এবং এরপরে যেন এরপরে অঙ্কগুলো করবো সেইগুলো দেখো কত ইজিলি হয়ে যায়। তাহলে প্রথম আগে কি? ভেক্টর অ্যাডিশন বা ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র আর বহুভুজ সূত্র। তো প্রথম তোমার সঙ্গে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি? ভেক্টরের ত্রিভুজ সূত্র নিয়ে। তো ত্রিভুজ সূত্র নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। ওকে, তো ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গুলার রুল, ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গুলার রুল। তো একটা ত্রিভুজ সূত্র দ্বারা আমরা কিভাবে ভেক্টর যোগ করতে পারি সেটা দেখব। তাহলে একটা ত্রিভুজ আছে, ওকে, তাহলে এটা হচ্ছে এ ভেক্টর, এই বরাবর হচ্ছে বি ভেক্টর, আর এটা হচ্ছে সি ভেক্টর, এটা এই ডাইরেকশন। তো এটা হচ্ছে এ বি সি। ওকে, তাহলে কি বলা হচ্ছে? ত্রিভুজ সূত্র থেকে বিবৃতিটা কি বলা হচ্ছে? বইয়ের বিবৃতিটা আছে, আমি তো কনসেপ্টটা বুঝেছি কি বলতে চাইছে, যে কোনো ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু, কোনো ত্রিভুজের পরপর গৃহীত দুটি বাহু দুটি ভেক্টরের মান আর অভিমুখকে যদি সূচিত করে, কোনো ত্রিভুজের পরপর ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দুটি ভেক্টরের মান ও দিককে যদি সূচিত করে, তাহলে ওই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি, দেখো তৃতীয় বাহু আর বিপরীত ক্রম, দেখো এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, এটা বিপরীত দিকে যাচ্ছে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি
ওই ভেক্টর দুটির লব্ধির মান ও দিককে সূচিত করবে। কি হলো? লব্ধির, এই দুটো ভেক্টরের লব্ধির মান ও দিককে সূচিত করবে। বিবৃতিতে আরেকবার বলছি, কোনো ত্রিভুজের পরপর ক্রমানুসারে গৃহীত দুটি বাহু হতে পারে, এই দুটো হতে পারে, কিন্তু যেহেতু এটা পরপর ক্রমানুসারে গৃহীত নয়, এই দুটো দেখো পরপর নয়, এটা বিপরীত দিকে আছে, তাহলে একমাত্র এই দুটোই পরপর একই ক্রমে আছে। তাহলে কোনো ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু ওই দুটি ভেক্টরের মান ও দিককে যদি সূচিত করে, তাহলে ওই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ভেক্টর দুটির লব্ধির মান ও দিককে সূচিত করবে। এই হচ্ছে তোমার বিবৃতি। তাহলে এখান থেকে পেলাম কি, যে সিটা হবে লব্ধি, আর এই দুটো ভেক্টরের লব্ধি হবে, তার মানে হচ্ছে সি ভেক্টর ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, এই দুটো ভেক্টরের যোগফল হবে সি। ওটাই বলা যে এই দুটো ভেক্টরের লব্ধির হবে কি সি, বিপরীত ক্রমে যেটা গৃহীত সেটা হচ্ছে সি হবে। তাহলে এইটা হচ্ছে সি হবে কি, এই দুটো বাহুর লব্ধি। তারপরে সি ভেক্টর ইকুয়াল টু পেলাম এ প্লাস বি, এই দুটো বাহুর যোগফল। সূত্রটা ভালো করে বোঝো, সূত্রটা কি বলা হচ্ছে, যে লব্ধি ভেক্টরটি, তাহলে এটা হচ্ছে লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর, সেটা কি সি এ প্লাস বি দুটোর যোগফল হচ্ছে। তাহলে আমি এখান থেকে কি বিবৃতির বা সূত্রটা কি বলা হলো, যে দুটো ভেক্টর লব্ধির মান ও দিককে সূচিত করবে। তার মানে সিটা কি সূচিত করবে, এই ভেক্টর দুটোর মানকে আর অভিমুখ এই দুটোকে সূচিত করবে। তার মানে আমাকে তাহলে এটা হচ্ছে গল্প গেল, ফিজিক্স গল্পে বিশ্লেষণে প্রমাণ করতে হবে। তাহলে আমি যে এই বিবৃতিটা বললাম যে সিটা হচ্ছে কি, লব্ধি ভেক্টরটি কি, ওই ভেক্টর দুটির লব্ধির মান ও দিককে সূচিত করবে বা অভিমুখকে সূচিত করবে। তাহলে আমার কি কাজ হবে, শুধু গল্প বলে চলে গেলাম বা লিখে চলে গেলাম না, তাহলে ফিজিক্স কি এর প্রমাণ চাই, যে কী করে তাহলে মান হবে, কী করে তাহলে অভিমুখ হবে, সেইটা আমাকে দেখাতে হবে। তাহলে আমি কি করব, এই মান যেটা বললাম সূত্রতে সেটা প্রমাণ করে দেখাবো। তাহলে লব্ধির মানটা কত হবে, আর কি অভিমুখ, তাহলে এর অভিমুখটা কত হবে সেইটাও নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, এখান থেকে এই ত্রিভুজ সূত্র থেকে যে লব্ধি আছে সেই লব্ধি ভেক্টরের মান নির্ণয় করব, আর ওই লব্ধি ভেক্টরের অভিমুখ কোন দিকে আছে সেইটা নির্ণয় করব। ওকে, তার আগে আমি কি করব, ধরি এটা থিটা কোণে আছে, এটা যেহেতু লব্ধি এভাবে আছে, এটা থিটা কোণে আছে, আর এখানে কিছু অঙ্কন করে নিই, মানে ডট ডট করে এবার বাড়িয়ে দিলাম, আর এখানে একটা ডট ডট করে দিলাম। এই বিন্দুটাকে আমি ই বিন্দু বললাম, আর এইটাকে আমি আলফা কোণ বললাম। এতটুকুই অঙ্কন করতে হবে। মান আর অভিমুখ প্রমাণ করতে গেলে তোমাকে এই দুটোই কাজ করতে হয়। কি, প্রথমে অ্যাঙ্গেল দিয়ে দেবে, থিটা এটা ধরবে, আর এখান থেকে ডট ডট করে বাড়িয়ে দিয়ে জাস্ট এটা বাড়িয়ে দিয়ে লম্বটা টেনে দেবে, ব্যাস এটা হয়ে যাবে। এবার দেখ কত ইজিলি তুমি প্রমাণ করতে পারবে, একবার দেখবে প্রমাণটা, তুমি দেখার পর নিজে থেকে খাতায় করতে কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে প্রমাণটা করা যাক। প্রথমে আমরা কি নির্ণয় করবো, মানটা নির্ণয় করবো। ওকে, তাহলে ত্রিভুজ সূত্রে মান নির্ণয় করবো বা ম্যাগনিটিউড। প্রথমে আমরা নির্ণয় করবো ম্যাগনিটিউড বা মান। তাহলে লব্ধির কি বের করব, মান বা ম্যাগনিটিউড। তা সেটা নির্ণয় করার আগে আমি ত্রিভুজ এ ই সি নিচ্ছি। ওকে, ত্রিভুজ এ ই সি থেকে পাই। এবার বলো, ত্রিভুজ এ ই সি ত্রিভুজটা কি ত্রিভুজ, এ ই সি ত্রিভুজটা কি ত্রিভুজ, এ ই সি ত্রিভুজের কি নর্মালি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি করে হলো, যে এটা 90 ডিগ্রি কোণ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এই কোণটা কি আছে, 90 ডিগ্রি কোণ আছে। তাহলে ওটা যদি 90 ডিগ্রি কোণ হয়, তাহলে এই সি কি হবে, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি বলতে পারি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমি বলতে পারি কি, অতিভুজ স্কয়ার, আমি আর একটু সোজাভাবে বোঝাচ্ছি, হয়তো একটু বড় হতে পারে, কিন্তু কনসেপ্টটা দেওয়ার জন্য আমি তোমাদের ইজিলি একটু বড় করে বোঝাচ্ছি। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, এটা হচ্ছে। তাহলে বা এখানে বলো এইসি থেকে অতিভুজটা কোনটা আছে, আমরা ক্লাস 10-এ পড়েছি সমগ্র ত্রিভুজের ব্যাপারে, ত্রিকোণমিতিতে পড়েছি। এইসি ত্রিভুজের অতিভুজ কি, এসি। তাহলে বলতে পারি এসি স্কয়ার ইকুয়াল টু লম্বটা কি আছে, লম্ব আছে সিই, তাহলে সিই স্কয়ার ইকুয়াল টু ভূমিটা কি আছে এই,
প্লাস এ স্কোয়ার। ক্লিয়ার? ব্যাপারটা কি ক্লিয়ার হলো? এসি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, বা এসি স্কোয়ার সমান সি স্কোয়ার আমি রাখলাম, ওকে, প্লাস এ স্কোয়ারকে আমি ভাঙতে পারি কি এ বি প্লাস বিই তার স্কোয়ার। দেখে নাও, কে ভাঙলাম কিসে? এ বি প্লাস বিই, এ বি প্লাস বি সমান এই, তাহলে এ স্কোয়ার সমান এ বি প্লাস বি এর এ স্কোয়ার। এবার এখানে সমস্যা, এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। ওকে, সমস্যা কি আছে? সমস্যা হচ্ছে কি, আমার এ বির মান জানা আছে, এ বির মান হচ্ছে এ, কিন্তু সি এর মান জানা নেই আর বি এর মান জানা নেই, তাই না? এই দুটো মান জানা নেই। এই দেখো কত ইজিলি ভাবে বেরোয়, কিন্তু আমার বি সির মান জানা আছে, তাই না? বি সির মান জানা আছে আর অ্যাঙ্গেলটা জানা আছে, এটা হচ্ছে আলফা। তাহলে বিসি যদি মান থাকে আমার কি বের করতে হবে? লম্ব বের করতে হবে, ভূমি বের করতে হবে। তাহলে অতিভুজ আর লম্বর সঙ্গে কি সম্পর্ক আছে? লম্ব আর অতিভুজ সঙ্গে কি সম্পর্ক আছে? সেটা হচ্ছে কি সাইন থিটা। তোমার সাইন আলফা, এখানে থিটা নেই আলফা, সাইন আলফা সমান লম্ব বাই অতিভুজ, তার মানে সিই বাই সিবি। তাহলে বা সিই সমান সিবি সাইন আলফা। তাহলে সিবির মান কত? সিবির মান হচ্ছে বি, তাহলে বি সাইন আলফা হচ্ছে সির মান। তার মানে এখান থেকে এটার মান কি পেলাম? বি সাইন আলফা। ক্লিয়ার হলো কি? বোঝা গেল কি ব্যাপারটা? আমি অতিভুজ আর লম্বর মধ্যে নিলাম, সেখান থেকে সাইন আলফা সম্পর্ক আছে, সেটা সিই বাই সিবি করলাম, ওখান থেকে সি ইকুয়াল টু বি সাইন আলফা পেয়ে গেলাম। তাহলে আমরা সিটা পেলাম, রইল কি বিই। তাহলে ভূমি আর অতিভুজের সম্পর্ক কি আছে? কস। তাহলে কস আলফা সমান কি? ভূমি বিই বাই সিবি। তাহলে বা বিই সমান, এবার সিবি মানে তো আমরা জানি বি, তাহলে ডাইরেক্ট লিখে বি কস আলফা। তার মানে এখান থেকে পেলাম কি? ভূমিটা হচ্ছে বি কস আলফা। তাহলে এই দুটো মান পেয়ে গেলাম। তাহলে বিই এবং সি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে তোমরা এখানটা লিখবে কি? বিই এবং সি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি পাবে? আমি আবার লিখে দিই, তাহলে বা এসি মানে কি? এসি মানে সি, তাহলে সি করে দিই সি স্কোয়ার ইকুয়াল টু সিই মানে কি পেলাম? সিই মানে হচ্ছে বি সাইন আলফা তার হোল স্কোয়ার, প্লাস এ বি মানে কি পেলাম? এ, তাহলে এ প্লাস বিই মানে পেলাম কি? বি কস আলফা তার হোল স্কোয়ার। আশা করি তুমি এটা বুঝতে হয়েছে কীভাবে হলো। ওকে, দেখে না কত ইজিলিভাবে জাস্ট মান বের করলাম, বসিয়ে দিলাম। এইটা তোমরা রাফলিভাবে যখন এটা প্রমাণ করবে পাশে এইভাবে করবে আর সাইডে এইভাবে দেখিয়ে দেবে, তাহলে এটা হয়ে যাবে। বা তুমি নিচেও লিখে দিতে পারো তোমার যদি দেখানো উচিত দরকার পড়ে। তাহলে বা এখান থেকে বলতে পারি সি স্কোয়ার সমান বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, প্লাস এটা নর্মালি এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা বসে দাও, এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা, তার হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab বি কস আলফা, কারণ বি টোটালটা হচ্ছে প্লাস বি স্কোয়ার মানে বি কস আলফা তার হোল স্কোয়ার। দেখে না কোনো সমস্যা হচ্ছে কি? আচ্ছা তোমরা এটা বুঝতে দেখো, কোনো প্রবলেম দিইনি, আমি স্টেপ বাই স্টেপ এখানে বুঝিয়েছি। তাহলে এখান থেকে যদি আমি এখান থেকে লাইনটা এখানে টেনে দিই, এখান থেকে স্টার্ট করছি, তাহলে পেলাম কি? বা সি স্কোয়ার সমান বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস এ স্কোয়ার প্লাস 2ab কস আলফা প্লাস এখান থেকে কী হবে? বি স্কোয়ার কস স্কোয়ার আলফা। এবারে এখান থেকে নাও বি স্কোয়ার আর বি স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে কী পাবে? বি স্কোয়ার কমন নিলে তাহলে এখানে রইল এ, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab কস আলফা প্লাস এই দুটো থেকে বি স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে পাবে কি? সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মান কি? 1। তাহলে বলতে পারি বা সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab কস আলফা প্লাস বি স্কোয়ার। তাহলে আলটিমেট আমরা পাবো কি এখান থেকে? তাহলে এখান থেকে বলতে পারি বা সি ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস 2ab কস আলফা প্লাস বি স্কোয়ার। ওকে, এইটাই হচ্ছে আমার লব্ধির মান। তাহলে সি যে লব্ধি হলো, আমি তোমাদের ভেক্টরের চিহ্ন দিয়েছিলাম, এ ভেক্টর ইকুয়াল টু কি?
এ ইন্টু এন ক্যাপ, তাহলে সি ভেক্টর ইকুয়াল টু কি সি ইন্টু এন ক্যাপ। তাহলে এখান থেকে সি এর মান আমরা পেয়ে গেলাম। সি এর মানটা কি হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস ইন্টু কস আলফা প্লাস বি স্কোয়ার। কস আলফা কি এ আর বি এর মধ্যেকার যে অ্যাঙ্গেল আছে সেটা হচ্ছে। ওকে, দেখে না কত ইজিলি বুঝেছে। যদি সমস্যা হয় এটা আর একবার রিপিট করে ভিডিওটা রিপিট করে দেখে নেবে, দেখবে খুব সহজভাবে তোমরা এটা বুঝতে পারবে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো প্রিয় ছাত্ররা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে, তোমরা যদি চাও আরও এরকম ভিডিও হোক, অবশ্যই তোমরা কমেন্টে বলবে, তাহলে আমি এরকম আরও ভিডিও করবো। টোটাল ক্লাস 11-এর টোটাল ফিজিক্সের পার্টটা তোমাদের এখানে ভালোভাবে বুঝিয়ে দেবো। ওখানে আশা করি কোনো জায়গায় সমস্যা হবে না, কারণ আমি অন্যান্য জায়গায় পড়াই, অন্যান্য স্কুলে, সেখান থেকে আমি দেখি স্টুডেন্টদের মধ্যে কী প্রবলেম হয়। তো সেই জন্য আমি তো চেষ্টা করছি খুব ইজিলিভাবে, সহজভাবে কীভাবে করে এবার সেগুলো অঙ্কগুলো করানো যায়। তো তোমরা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবে, আর বেশি বেশি করে লাইক দেবে, আর দেখা মাত্র ভিডিওটা আর কমেন্টে জানাবে যে কেমন লাগলো। ওকে, তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।